তারপরে ডক্টররা বলে কি ডাবের পানি খাও, এই ডাবের পানিতে কি থাকে, প্রচুর পরিমাণ কি পটাশিয়াম আয়ন থাকে, প্রচুর পরিমাণে কি থাকে, পটাশিয়াম আয়ন। তাহলে এটা কোথায় পাওয়া যাবে, এটা তখন আমাদের যে এক্সট্রাসেলুলার ফ্লুইড আছে ব্লাডের সেখানে পাওয়া যাবে, অর্থাৎ কি রক্তের সিরামে পাওয়া যাবে। এরপর দেখেন হাইড্রোজেন আয়ন, এটা কোথায় পাওয়া যাবে, পানিতে পাওয়া যাবে, মাটিতে পাওয়া যাবে, ল্যাবরেটরি কি বিভিন্ন দ্রবণে পাওয়া যাবে। কারণ এই সিএল ভেঙে কি তৈরি হবে, H+ আয়ন তৈরি হবে, ক্লোরাইড আয়ন তৈরি হবে। পানিকে ভাঙেন, পানিকে ভাঙলে কি তৈরি হবে, পানিকে ভাঙলে হচ্ছে কি হাইড্রোজেন আয়ন পান না আপনারা। তো এই যে হাইড্রোজেন আয়ন যদি আমরা বিয়োজিত করি পানি থেকে, বা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি আমরা বিয়োজিত করি, তখন হচ্ছে কি পাবো, পানি, মাটি, ল্যাবরেটরি দ্রবণ, এই সমস্ত আমরা নমুনায় হচ্ছে আমরা কি পাবো, হাইড্রোজেন আয়নটা পাবো। ওকে, এরপর তাহলে দেখুন তাহলে আমরা কি আমাদের যে প্রিভিয়াস একটা টপিক, অর্থাৎ কি চতুর্থ অধ্যায়টা কি সম্পর্কে ছিল, তড়িৎ রসায়ন সম্পর্কে, ওটা কি মোটামুটি ভাবে কি কভারেজ করে ফেলছি। ঠিক আছে, তাহলে ওইখান থেকে কি আমরা মূলত জানছি কয়টা প্রশ্ন হয়েছে, দুইটা প্রশ্ন হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে কি ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে, আর একটা প্রশ্ন হয়েছে আমাদের কি থেকে, আর একটা প্রশ্ন আসছে আপনার হচ্ছে অ্যানোড ক্যাথোড থেকে। তো এখন দেখুন যে চলে আসি আর একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনাদের নার্সিং অ্যাডমিশনের জন্য, অর্থনৈতিক রসায়ন। কি অর্থনৈতিক রসায়ন একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আসুন অর্থনৈতিক রসায়নে কি কি টপিক থেকে আপনাদের প্রশ্ন হতে পারে বা কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো হচ্ছে সম্পর্কে হচ্ছে জানবো। তাহলে দেখুন যেহেতু অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটা, এখানে কি তেমন কিন্তু কোনো অঙ্ক নাই, তেমন কি কোনো ম্যাথ নাই, এখানে কি আছে শুধু হচ্ছে আমার কি এক্সপ্লেনেশন, অর্থাৎ কি এক্সপি, অর্থাৎ কি ব্যাখ্যা। তাই না, আপনারা ব্যাখ্যা পড়ে আসছেন, তো ব্যাখ্যাগুলা হচ্ছে কি আপনারা একটু ব্রিফলি পড়বেন, কারণ এই ব্যাখ্যার মধ্যে দুই একটা লাইন থেকে হচ্ছে কি আপনাদের এই চ্যাপ্টারে কি এমসিকিউ প্রশ্নগুলো আসে। তো দেখুন প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব যে আমাদের বাংলাদেশে কিছু না থাকলেও কি আছে, বাংলাদেশের মানুষ সুখে সমৃদ্ধিতে আছে। এটা বোঝে না যখন কি আপনার এলাকায় গ্যাস থাকে না, তখন আপনারা বুঝেন যে গ্যাসের গুরুত্বটা কতটুকু, অর্থাৎ কি প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের মানুষেরা যে পরিমাণে কি শান্তিতে সুখে শান্তিতে আছে, বলা যায় কি প্রাকৃতিক গ্যাস এর একমাত্র মানে অন্যতম কি কারণ একটা প্রাকৃতিক গ্যাস আছে। শহরের মানুষ কি রান্না বান্না করে খাইতে পারে, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। গ্রামের মানুষের মতো কি জ্বালানির ওরকম কোনো কি চিন্তা, তাই না, নাই। তো সুতরাং বলা যায় কি তারা হচ্ছে ভালো আছে। তো এই ভালো থাকার মূল উৎস হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। তাহলে এই প্রাকৃতিক গ্যাস সম্পর্কে কি এখন হচ্ছে কি আমরা একটু বিস্তারিত আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখুন যেটা হচ্ছে আপনাদের কনফিউশন হতে পারে সেটা হচ্ছে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মানে উপাদান কোনটি, ঠিক আছে, মূল উপাদান। এখন অপশনে যদি হচ্ছে কি আপনাদের হাইড্রোকার্বন থাকে, মিথেন যদি না থাকে, ভালো করে হচ্ছে কথাটা শুনবেন যে আপনাদের অপশনে যদি হাইড্রোকার্বন থাকে এবং মিথেন যদি না থাকে, তাহলে অ্যান্সার এই দেখুন হাইড্রোকার্বন এবং কি মিথেন CH4। এখন মনে করেন আসলে এই দুইটাই আসলো, একটা অপশনে আসলো যে নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, তখন অ্যান্সার হবে কি মিথেন, CH4, ঠিক আছে। কিন্তু যদি মিথেন না থাকে, অপশনে যদি মিথেন না থেকে হাইড্রোকার্বন থাকে, তখন অ্যান্সার হবে কি হাইড্রোকার্বন। ওকে, তাহলে দেখুন এই যে বাংলাদেশ কি সমস্ত বাংলাদেশকে গ্যাস উৎপাদনের জন্য কয়টা ব্লকে ভাগ করা হয়েছে, 23টা ব্লকে ভাগ করা হয়েছে। এবং বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র কয়টা, মোট গ্যাস ক্ষেত্র ছিল 27টা। এখন কিছুদিন না বলবো যে 2018 সালে মেবি আর একটা নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাইছে। এখন মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা হয়েছে কয়টা, 28টা। গ্যাস ব্লক 23টা, ক্ষেত্র 28টা। ঠিক আছে, কনফিউজড হওয়া যাবে না, দুইটাই কিন্তু দুইয়ের ঘরে কাছাকাছি। এর জন্য কি অনেকেই কি মনে করেন যে এই 23টা হচ্ছে কি গ্যাস ক্ষেত্র আর ব্লক হচ্ছে কয়টা, 28টা, উল্টাপাল্টা হয়ে যায়, উল্টাপাল্টা হওয়া যাবে না। এরপর দেখেন প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন। এই যে এইটা কখন, যখন অপশনে কি মিথেন না থাকবে, কিন্তু অপশনে যদি মিথেন থাকে তাহলে মূল উপাদান কিন্তু কি বলা যায়, মূল উপাদান হচ্ছে কি মিথেন CH4। তাহলে মূল উপাদান প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি মিথেন। প্রশ্নে অবশ্যই অর্থাৎ কি এই প্রশ্নটা কি বেশি হয়, কিন্তু আপনাদের এক্সেপশনাল এমসিকিউতে কি মিথেন না থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে মিথেন যদি না থাকে, অপশনে যদি হাইড্রোকার্বন থাকে,
এই যে C1 থেকে কত C4, তখন কিন্তু এইটা হবে। কারণ এই যে প্রাকৃতিক গ্যাসের সংযুক্তি, এই প্রাকৃতিক গ্যাসের সংযুক্তিকে কি থাকে, মিথেন থাকে, ইথেন থাকে, বিউটেন থাকে, এগুলা কি মিশ্রিত অবস্থায় থাকে। এর জন্য এখানে বলতেছে যে মূল উপাদান কি বিভিন্ন ধরনের কি হাইড্রোকার্বন। তাহলে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন যদি বলে, এখানে কি মিথেনে এসে যায়, দেখুন মিথেনও এসে যায়, ইথেনও এসে যায়, বিউটেনে এসে যায়। ঠিক আছে, এইটা এর জন্য এখানে বলা হয়েছে। তো যদি হচ্ছে আসে যে মূল উপাদান কি, তাহলে 1 নম্বর অপশন হচ্ছে কি মিথেন, আর মিথেন যদি না থাকে তাহলে অ্যান্সার হবে কি হাইড্রোকার্বন। ওকে, এরপর দেখুন এরা কি বলছে, এরা কক্ষ তাপমাত্রায় কি গ্যাস। কক্ষ তাপমাত্রা হচ্ছে কত, এখন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, কক্ষ তাপমাত্রা কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা এটাকে যদি হচ্ছে কি আপনারা ক্যালভিনে পরিণত করেন, অর্থাৎ কি 273 এর সাথে সেলসিয়াস কি যোগ করতে হবে, অর্থাৎ কি x যোগ করলেন, x এর মান কত 25, তাহলে কত হবে 298। তাহলে 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কি বলে থাকি আমরা, কক্ষ তাপমাত্রা বলি বা রুম টেম্পারেচার বলি। তাহলে রুম টেম্পারেচারে কি এরা গ্যাস। তাহলে বলেন ব্রোমিন, আমাদের যে কি আছে ব্রোমিন, তাহলে ব্রোমিন রুম টেম্পারেচারে কি, ব্রোমিন হচ্ছে কি একমাত্র কি একটা বলা যায় তরল ধাতু, কারণ রুম টেম্পারেচার বা হচ্ছে কি আপনাদের বলা যায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্রোমিন কি আকার ধারণ করে, বা ব্রোমিন হচ্ছে কি তরলে মানে এই সিচুয়েশনে থাকে। ঠিক আছে, এখন দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে কোন কোন দেশের প্রাকৃতিক গ্যাসে কি H2S অর্থাৎ কি হাইড্রোজেন সালফাইড গ্যাসের কি উপস্থিতি পাওয়া যায়, H2AS বাকি হাইড্রোজেন সালফাইড গ্যাসের কি উপস্থিতি পাওয়া গেছে। তাহলে এই যে H2S, এই H2S বা হাইড্রোজেন সালফাইড কিন্তু খুবই কি একটা ক্ষতিকারক গ্যাস। আপনারা জানছেন যে অনেক সময় কি আমরা গ্রামে অঞ্চলে আগে বলতাম যে যখন ছোট ছিলাম যে এসিড বৃষ্টি, কেন বৃষ্টি হইলে বলতাম, দুই একটা নিউজ আসছিল তখন মেবি, যে এসিড বৃষ্টির কারণে কি অনেকে বৃষ্টিতে ভিজছে, দেখা গেছে ওই যে ওই বৃষ্টিটা কি এসিড বৃষ্টি ছিল, বুঝতে পারে নাই, স্কিন কি পুড়ে গেছে। তখন তখন তো আমরা বুঝতে পারি না যে কিসের জন্য হয়েছে। তাহলে তখনটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, বর্তমানে হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এবং কি নাইট্রিক অ্যাসিড, এই তিনটা অ্যাসিড হচ্ছে কি আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো এই যে কি আমাদের প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি থাকে, এই হাইড্রোজেন সালফাইড থেকে কিন্তু কি পরবর্তীতে সালফাইড গ্যাসটা পরিবেশে কি অবমুক্ত হয়। পরিবেশে অবমুক্ত হওয়ার পর এইটা তখন কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, দেন হচ্ছে কি পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড, পরবর্তীতে কি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। পরবর্তীতে যখন হচ্ছে কি বৃষ্টি হয়, এই সালফিউরিক অ্যাসিড কি বৃষ্টির পানির সাথে কি ভূপাতিত হয়, তখন আমরা একে বলি কি অ্যাসিড বৃষ্টি। তাহলে দেখেন এই যে কি বললাম যে অনেক দেশের প্রাকৃতিক গ্যাসের মধ্যে কি থাকে, হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি থাকে। তো হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতির ভিত্তিতে প্রাকৃতিক গ্যাসকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিষ্টি গ্যাস, একটা হচ্ছে কি টক গ্যাস, বা আমরা বলতে পারি একটা হচ্ছে সাওয়ার গ্যাস, একটা হচ্ছে কি সুইট গ্যাস। এই টক গ্যাসটা হচ্ছে কি যখন হাইড্রোজেন সালফাইডের পরিমাণটা, দেখুন যখন হাইড্রোজেন সালফাইডের পরিমাণটা 5.7 এর চেয়ে বেশি হবে, যখন হাইড্রোজেন সালফাইডের পরিমাণটা 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব থেকে বেশি হবে, তখন তাকে হচ্ছে আমরা কি বলতেছি টক গ্যাস। 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব থেকে H2S এর পরিমাণ যদি বেশি হয়, পরিমাণ বেশি হলে তখন তাকে কি বলে, তখন তাকে বলে কি টক গ্যাস, তখন তাকে কি বলে টক বা সাওয়ার গ্যাস, সোর আপনারা যেটা উচ্চারণ করেন প্রোনাউন্সিয়েশন করেন। তাহলে 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব থেকে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ যদি বেশি হয়, তখন তাকে হচ্ছে আমরা কি বলি সোর বা হচ্ছে কি টক গ্যাস। এবং সুইট গ্যাসটা বা মিষ্টি গ্যাসটা কখন বলবো, যখন এই হাইড্রোজেন সালফাইডের পরিমাণটা 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব থেকে কি কম হবে, তখন তাকে কি বলতেছি মিষ্টি গ্যাস বলতেছি। এখন আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস, এই বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসটা কি অবশ্যই কি পরিবেশ বান্ধব এবং কি মিষ্টি গ্যাস, এর জন্য কি আমাদের তেমন কোনো কি ক্ষতির সম্ভাবনা নাই। ঠিক আছে, যদি হচ্ছে থাকতো ক্ষতির সম্ভাবনা থাকতো, তখন আপনারা হচ্ছে ওই যে বৃষ্টিতে ভিজতে পারতেন না, তখন কি অ্যাসিড বৃষ্টি হইতো, কারণ তখন ওই যে পরিবেশে কি হইতো সালফাইড অবমুক্ত হইতো, আর সালফাইড অবমুক্ত হইলে কি হবে, অবশ্যই ওইটা বিক্রিয়া করে করে কি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে, দেন ভূপাতিত হলে অ্যাসিড বৃষ্টি। এরপরে দেখেন আমরা যেটা হচ্ছে পড়বো এখন, খুব গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, নার্সিং অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, সবগুলোর জন্য কি গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ টপিকটা কি, প্রাকৃতিক গ্যাসের কি ব্যবহার, অর্থাৎ কোথায় কোন কোন জায়গায় প্রাকৃতিক গ্যাস কতটুকু পরিমাণে কি ব্যবহার করা হইল। তাহলে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস কতটুকু ব্যবহার করা হয়েছে, 55% বা কত 55%। এরপরে হচ্ছে কি শিল্প ক্ষেত্রে বা চা উৎপাদনে কতটুকু, 18%। তাহলে শিল্প ক্ষেত্র বা চা উৎপাদনে কত, 18% ব্যবহার করা হয়েছে। ইউরিয়া সার উৎপাদনে ব্যবহার করা হয়েছে কত, 10%। ইউরিয়া সার উৎপাদনে কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে, 10%। বাসায় জ্বালানি রূপে ব্যবহার করা হয়েছে কত, বাসায় জ্বালানি রূপে ব্যবহার করা হয়েছে কত, 12%, অলমোস্ট কত 12%। আর গাড়ির জ্বালানি রূপে ব্যবহার করা হয় কত, 5%। তো এই যে আপনাদের যে সংযুক্তিগুলো আছে, যে পরিমাণের সংযুক্তিগুলো আছে, এই সংযুক্তিগুলো অবশ্যই ভালো করে পড়বেন, মানে এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, ডেন্টাল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন হয়েছে, নার্সিং অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এখনো আসে নাই, কিন্তু আসতে পারে। ওকে, এখান থেকে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখুন এই অধ্যায়ে যখন আমরা বলি 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি, 1 নম্বরের অ্যান্সার হচ্ছে কি মিথেন। এটা কিন্তু বারবার বলতেছি, প্রাকৃতিক গ্যাসের উপাদান কি, মিথেন। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে, কারণ প্রথমে যেহেতু প্রাকৃতিক গ্যাস আছে, সুতরাং এখান থেকে কি একটা মানে সম্ভাবনা আছে ওইটা আসার, এই প্রশ্নটা। এবং এই প্রশ্নটা মেবি আসছে যে এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে যে রান্নার সিলিন্ডারে যে কোন গ্যাস ব্যবহার করা হয়। চলুন হচ্ছে নেক্সট হচ্ছে আমরা একটু দেখি প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তি। এই সংযুক্তিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ একটু আগে হচ্ছে আমরা বলছি যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি, হাইড্রোকার্বন বলছি, মিথেন না বলে কি বলছি, হাইড্রোকার্বন। কেন বলছি, কারণ ওই হাইড্রোকার্বনের মধ্যেও কি আছে, মিথেন আছে। তাহলে মিথেনের সাথে সাথে কি আছে দেখেন, মিথেনের সাথে সাথে কি আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এন্ড বিউটেন, এরপর নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং কি কিছু পরিমাণ নিষ্ক্রিয় গ্যাস আছে। তখন তাইলে এটাকে কি বলতেছি, এটাকে কি বলতেছি আমরা, এটাকে বলতেছি হাইড্রোকার্বন। কেন, এই যে C1 থেকে কার্বন চেইন, C1 থেকে কি C4 পর্যন্ত, তাহলে C1 হইলে কত, মিথেন, C2 হইলে কি ইথেন, C3 হইলে কি প্রোপেন, আর C4 হইলে কি বিউটেন। এর জন্য বলছে যে হাইড্রোকার্বন কত থেকে, কার্বনের শিকল 1 থেকে যদি 4 পর্যন্ত থাকে, সেই হাইড্রোকার্বনকে হচ্ছে আমরা কি বলতেছি, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। কারণ কি এখানে মিথেন থাকে, ইথেন থাকে, প্রোপেন থাকে, বিউটেন থাকে, কিন্তু মূল উপাদান যদি বলে অবশ্যই কি মিথেন। মূল উপাদান কি, মিথেন। মূল উপাদান মিথেন। এখন বলতে পারেন ভাই আপনি তো কনফিউজড করে দিচ্ছেন, কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি, মিথেন। ঠিক আছে, মিথেন না থাকলে হাইড্রোকার্বন, আর যদি হাইড্রোকার্বন না থাকে এক কথায় কি, চোখ বুজে মিথেন। এরপর দেখেন সংযুক্তিটা ভালো করে দেখবেন যে মিথেনের হচ্ছে সংযুক্তিটা কত, 93 বা 93.68 থেকে কত 98%। তাহলে আমরা বলি যে দেশের প্রাকৃতিক গ্যাসে যতটুকু মিথেন থাকে, সেই দেশের প্রাকৃতিক গ্যাস তত বিশুদ্ধ বা তত ভালো। তাহলে বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস, এই বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে অলমোস্ট 93% থেকে 99% পরিমাণে কি মিথেন থাকে। সেই জন্য বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস হচ্ছে কি বিশ্বের বলা যায় 1 নম্বর প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, এরপরে বাকি সংযুক্তিটা আপনারা দেখবেন, সংযুক্তিটা দেখার দরকার নেই, জাস্ট উপাদানগুলা যে মিথেন আছে, ইথেন আছে, প্রোপেন আছে, বিউটেন আছে, এই 4টা কার্বন শিকল 1 থেকে 4। আর এছাড়া কি আছে, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, আর কি আছে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, আর হাইড্রোজেন সালফাইড। এরপরে দেখেন কয়লা, একটু কয়লা পুরি। ঠিক আছে, কয়লা পর্ব না পূর্ব বলেন, কয়লা পুরাবো না কয়লা পর্ব, দুইটাই করতে হবে। ঠিক আছে, যখন বারবিকিউ করবেন তখন কি করবেন, কয়লা পুরবেন, আর যখন অ্যাডমিশন টাইমে কি করবেন, পড়বেন, কিছুই করার নাই। কয়লা, এই কয়লাকে হচ্ছে জেনারেলি বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। কয়লাকে কি নামে আমরা পরিচিত, আমরা জানি কি, ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড, এটা বলার পেছনে বলেন তো কারণ কি, বলার পেছনে কারণ হচ্ছে কি, আমরা যে এই যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এই বিদ্যুৎ উৎপাদনের পিছনে কি অবশ্যই কি জ্বালানি দরকার। এই জ্বালানি হচ্ছে আপনারা কোত্থেকে পান, একটা হচ্ছে যদি গ্যাস না থাকে, যে দেশের গ্যাস না আছে সে দেশের কি কয়লা আছে, কয়লা না থাকলে কি আছে, তেল আছে। হয় তেল থেকে উৎপন্ন করা হয়, বা কয়লা থেকে উৎপন্ন করা হয়, বা কি প্রাকৃতিক গ্যাস থেকে উৎপন্ন করা হয়। তাহলে এই কয়লাকে এর জন্য ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, কারণ এটার ব্যবহার কি অত্যাধিক পরিমাণে, যে বিদ্যুৎ উৎপাদনে কি প্রচুর পরিমাণকে কয়লা উৎপন্ন করা হয়। এবং এই কয়লার খনিতে, আপনি যদি কয়লার খনিতে যারা কাজ করে, কয়লা শ্রমিক যারা আছে, খনি শ্রমিক, এই কয়লার খনিতে দেখা গেছে অনেক সময় কি ডায়মন্ডও পাওয়া যায়, খুঁড়তে খুঁড়তে সোনা বা হচ্ছে কি ডায়মন্ডও পাওয়া যায়। তাহলে দেখুন কয়লাকে জেনারেলি কি প্রথমে আমরা কি বলছি, ব্ল্যাক ডায়মন্ড বলে।
কয়লা খনি কয়টা? কয়লা খনি হচ্ছে কি বর্তমানে বাংলাদেশে কয়টা কয়লা খনি আছে? 5টা কয়লা খনি আছে। তো লেখেন সর্বপ্রথম আবিষ্কৃত কয়লা খনিটা কোথায়? জয়পুরহাটের জামালগঞ্জে কোথায় অবস্থিত? সর্বপ্রথম আবিষ্কৃত জয়পুরহাটের কোথায়? জামালগঞ্জে। এখন মনে করেন না ভাই স্যার আপনি কি পড়াচ্ছেন আমাদের? আপনি তো সাধারণ জ্ঞান পড়াচ্ছেন, এটা তো আমাদের লাগবে না। কিন্তু এটা সাধারণ জ্ঞানের কি টপিক? এটা সাধারণ জ্ঞানের টপিক না, এটা হচ্ছে আপনাদের রসায়ন দ্বিতীয় পত্রে কি অর্থনৈতিক রসায়নে কয়লা টপিকটা আছে, সেজন্য এগুলো জানা লাগবে। কারণ এগুলো কি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। এখন দেখুন সর্বোত্তম কয়লা, এখন নিচের প্রশ্ন আসতে পারে নিচের কোন খনিটির বা কোন ক্ষেত্রটির কোন জায়গার কয়লা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ? সর্বশ্রেষ্ঠ তো বলতে পারেন সর্বোত্তম। সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমরা পার্সনের ক্ষেত্রে ইউজ করি, ব্যক্তিদের ক্ষেত্রে। তাহলে সর্বোত্তম কয়লা হচ্ছে কি দিঘিপাড়ার যে কয়লা খনি আছে, এই দিঘিপাড়ার কয়লা খনি হচ্ছে কি সর্বোত্তম মান, অর্থাৎ গুণগত মান কি সবচেয়ে ভালো। এরপর হচ্ছে সর্ববৃহৎ সবচেয়ে বড় কয়লা খনি কোথায়? দিনাজপুরের ফুলবাড়িয়ার বড় পুকুরিয়া, যেখান থেকে কি কয়লা চুরি হয়েছিল। আপনারা একটা নিউজ পড়ছেন যে টন টন কি কয়লা উধাও হয়ে গেছে। কিভাবে কিভাবে উধাও হয়েছে সেটা তো আমরা জানি না, বাট কোন প্লেস থেকে আসছে উধাও হয়েছে ওইটা তো কি জানতে হবে, কারণ ওখান থেকে কি প্রশ্ন আসতে পারে। তাহলে সর্ববৃহৎ কয়লা খনি হচ্ছে কি দিনাজপুরের ফুলবাড়িয়ার কি বড় পুকুরিয়া। ঠিক আছে, তাহলে কয়লার প্রধান উপাদান কি? কয়লার প্রধান উপাদান হচ্ছে ফিক্সড কার্বন, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা কি বললাম প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি মিথেন, একইভাবে কয়লার প্রধান উপাদান হচ্ছে কি ফিক্সড কার্বন। কয়লার প্রধান উপাদান হচ্ছে কি ফিক্সড কার্বন। ফিক্সড কার্বন, ফিক্সড কার্বন। তাহলে কয়লার প্রধান উপাদান হচ্ছে কি ফিক্সড কার্বন। তাহলে দেখেন এখন এখানে 4 প্রকার কয়লাকে যদি হচ্ছে কি আমরা শ্রেণী বিভাগ করি, তাহলে কয়লা কয় প্রকার? কয়লা হচ্ছে 4 প্রকার। তাহলে কি কি কয়লা? একটা হচ্ছে পিট কয়লা, দ্বিতীয় হচ্ছে কি লিগনাইট কয়লা, 3 নম্বরে হচ্ছে বিটুমিনাস কয়লা, 4 নম্বরে হচ্ছে কি অ্যান্থ্রাসাইট কয়লা। এই অ্যান্থ্রাসাইট হচ্ছে সবচেয়ে শক্ত কয়লা, সবচেয়ে কি শক্ত কয়লা। ও যদি সবচেয়ে শক্ত কয়লা হয় তাহলে কি ও বেশি সময় ধরে জ্বলবে, আর যে বেশি সময় ধরে জ্বলবে তার ক্যালোরিফিলিক মান। এখন বলেন ক্যালোরিফিলিক মান কত? ক্যালোরিফিলিক মানটা হচ্ছে যে যত সময় পর্যন্ত জ্বলবে, ঠিক আছে, ওইটাই হচ্ছে কি তার ক্যালোরিফিলিক মান, অর্থাৎ কি তার জ্বলন ক্ষমতা কি তত বেশি। যে যতক্ষণ ধরে জ্বলবে সেই কয়লাটা কি তত বেশি ভালো। তাহলে সবচেয়ে শক্ত কয়লা হচ্ছে কি অ্যান্থ্রাসাইট, তার মানে সবচেয়ে ভালো কে অ্যান্থ্রাসাইট। এখানে দেখুন একটা ক্রোম দেওয়া আছে, অর্থাৎ কি কোন কয়লা কত বেশি উন্নত। তাহলে সবচেয়ে উন্নত প্রজাতির বা উন্নত জাতের কয়লা হচ্ছে কি অ্যান্থ্রাসাইট, এরপর হচ্ছে কি বিটুমিনাস কয়লা, এরপরে লিগনাইট কয়লা, এবং সবচেয়ে নিম্ন শ্রেণীর যে কয়লা সেটা হচ্ছে কি পিট কয়লা। এই পিট কয়লা দিয়ে এই যে রাস্তার যে পিচ ঢালাই দেওয়া হয়, এই পিচ ঢালাই দেওয়া হয় এই যে পিট কয়লা দিয়ে। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের যে কয়লা খনি আছে, এই কয়লা খনিগুলার ক্রম দেওয়া আছে যে কোন খনির কয়লা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হচ্ছে কি দিঘিপাড়া, এরপরে জামালগঞ্জ, এরপরে খালিশপুর, এরপরে হচ্ছে কি বড় পুকুরিয়া। ওকে, তাহলে এই সারসংক্ষেপ হচ্ছে কি কয়লাকে কি বলে? ব্ল্যাক ডায়মন্ড বলে। এরপরে হচ্ছে কি আমার হচ্ছে কয়লার প্রধান উপাদান কি ফিক্সড কার্বন। অর্থাৎ দেখো এই ফিক্সড কার্বনের মধ্যে মানে কয়লার যে কয়লায় যত বেশি কি ফিক্সড কার্বন আছে সেই কয়লাটা বা সেই প্রজাতির কয়লাটা তত বেশি উন্নত। তাহলে এখন এই কয়লার কি একটা বিশুদ্ধতার মানদণ্ড আছে। কয়লার কি আছে? বিশুদ্ধতার মানদণ্ড। তো 1 নম্বরে হচ্ছে আমরা বলেই ফেলছি যে ফিক্সড কার্বন, অর্থাৎ যে কয়লায় যত বেশি কি ফিক্সড কার্বন থাকবে সেই কয়লাটা কি তত বেশি কি ভালো। এখন এই বিশুদ্ধতার মানদণ্ডের মধ্যে হচ্ছে আমাদের কি আছে? বিশুদ্ধতার মানদণ্ডের মধ্যে কি আমাদের আছে সালফার, সালফার, ছাই, জলীয় বাষ্প, তারপরে হচ্ছে বলা যায় উদ্বায়ী বস্তু, এবং বললাম যে ফিক্সড কার্বন। ফিক্সড কার্বন এর মধ্যে একমাত্র যে ফিক্সড কার্বন যত বেশি থাকবে তত বেশি ভালো, আর এইগুলা যত বেশি থাকবে তত বেশি কি কয়লা খারাপ। মনে করেন একটা কয়লার কি সালফার আছে হচ্ছে কত 2 গ্রাম, আর একটা কয়লার আছে কত 1 গ্রাম, তাহলে যার 2 গ্রাম আছে সে কিন্তু ভালো না, সে কিন্তু কি খারাপ। অর্থাৎ কি সালফার যত কম হবে তত ভালো, অর্থাৎ নিচের গুলা যত কম তত ভালো, যত কম তত ভালো, তত ভালো। এখন দেখুন জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানে কি পানি। তাহলে যে কয়লার পানি বেশি সে কয়লা কি তত তাড়াতাড়ি জ্বলবে? জ্বলবে না, তাহলে সেই কয়লাটা কি হবে? অবশ্যই কি খারাপ হবে। উদ্বায়ী বস্তু হচ্ছে কি মনে করেন ছাই। এখন আরেকটা টপিক হচ্ছে ছাই। কয়লা পোড়াইলে কি 1 কেজি কয়লা পোড়াইলে কি হাফ কেজি কি ছাই হয়। আর একটা মনে করেন হচ্ছে কি লিগনাইট কয়লাটা আমি 1 কেজি পোড়াইলাম,
তাহলে হাফ কেজি ছাই হলো। বিটুমিনাস কয়লাটা 1 কেজি পরে এলাম, কত 200 গ্রাম ছাই হলো। তাহলে কোন কয়লাটা ভালো? বিটুমিনাস কয়লাটা অবশ্যই ভালো। অর্থাৎ যার কি ছাই যত কম সেই কয়লাটা কি তত বেশি ভালো। এরপর হচ্ছে সালফার, তাহলে সালফার কি? সালফারের পরিমাণ যত কম সেই কয়লা কি তত ভালো। কিন্তু একমাত্র হচ্ছে কি ফিক্সড কার্বন, যত বেশি তত ভালো, যত বেশি তত ভালো। আর বাকিগুলো হচ্ছে কি যত কম তত ভালো। ওকে, এরপরে আসেন যে ক্যালোরিফিলিক যে ভ্যালুটা আছে, ক্যালোরিফিলিক ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে, এটা থেকে হচ্ছে আপনারা জাস্ট বুঝতে পারবেন যে কোন কয়লাটা ভালো বা কেন হইলো। যে আমরা একটু আগে কি বলছি, অ্যান্থ্রাসাইট কয়লা কি সবচেয়ে বেশি ভালো, কারণ কি এর ক্যালোরিফিলিক মান কি, এর ক্যালোরিফিলিক মানটা সবচেয়ে বেশি। দেখেন কত, 14,500 থেকে কত 15,500 পর্যন্ত, এটা কাটা 14,500 থেকে কি 15,500 পর্যন্ত। তাইলে এটা কি অ্যান্থ্রাসাইট কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা কি ক্যালোরিফিলিক ভ্যালু কি সবচেয়ে বেশি না? তাহলে সুতরাং কি বলা যায়, অ্যান্থ্রাসাইট কয়লাটা কি সবচেয়ে ভালো কয়লা। ঠিক আছে, ওকে, আর এগুলো পড়তে হবে না কারণ এগুলো তো পড়াই দিছি। এরপরে দেখেন এইটার একটা পরবর্তী স্লাইডে একটা ছক দেওয়া আছে, কিন্তু যেটা জানতে হবে এই তিনটা গ্যাস হচ্ছে ভালো করে পড়বেন সংকেতগুলা। ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাসের অন্য নাম কি ব্লু গ্যাস, এর জন্য কি ব্লু কালার দিয়ে দিচ্ছি। তাহলে ওয়াটার গ্যাসকে অন্য নামে কি নামে ডাকা হয়? ব্লু গ্যাস নামে। এটা কিন্তু আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা আসছে, নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন। ভর্তি পরীক্ষার প্রশ্ন যে ওয়াটার গ্যাসের অপর নাম কি, তাহলে অপর নাম কি? ব্লু গ্যাস। ব্লু গ্যাস কিভাবে চিনবো? ব্লু কালার, শেষ, ব্লু গ্যাস। এরপরে দেখেন তাহলে এর সংকেতটা কি, এই সংকেতগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বেন, কারণ বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনার হচ্ছে এরকম সংকেত আসে। কিন্তু আপনাদের এখন কি আসছে দেখেন, নার্সিং ভর্তি পরীক্ষা আপনাদের কি আসছে, ওয়াটার গ্যাসের অপর নাম কি। এখন আসতে পারে যে ব্লু গ্যাসের সংকেত কি, তাই না? তাহলে ব্লু গ্যাসের সংকেত হচ্ছে কি কার্বন মনোক্সাইডের সাথে কি থাকবে, হাইড্রোজেন যুক্ত থাকবে, তখন তাকে কি বলতেছি, ব্লু গ্যাস বা কি ওয়াটার গ্যাস। এরপরে হচ্ছে কি সিনথেটিক গ্যাস বা কি সংশ্লেষ গ্যাস, তাহলে সংশ্লেষ গ্যাসের অপর নাম কি, সিনথেটিক গ্যাস। তাহলে এর হচ্ছে আমার কি সংকেতটা কি, কার্বন মনোক্সাইড সহযোগে কি 3 মোল কি হাইড্রোজেন থাকবে। এরপরে হচ্ছে প্রোডিউসার গ্যাস, প্রোডিউসার গ্যাস তাহলে কি প্রোডিউস, ঠিক আছে, প্রোডিউসার গ্যাস মানে তার কি অত্যন্ত ক্ষমতা ভালো বা ক্ষমতা বেশি। তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইডের সাথে কি থাকবে, নাইট্রোজেন থাকবে, তাহলে তাকে কি বলতেছি, প্রোডিউসার গ্যাস। দেখুন এই ওয়াটার গ্যাস আর সংশ্লেষ গ্যাস কিন্তু অলমোস্ট কি সংকেত কিন্তু সেম, কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন হাইড্রোজেন, ডিফারেন্স কোথায়, মোলে। এখানে আছে 1 মোল, এখানে কয় মোল, 3 মোল, এটাই ডিফারেন্স। এরপর দেখেন এই যে একটা ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, যে এলপিজি সিলিন্ডারে লিক আছে কিনা বা লিকেজ আছে কিনা তা জানার জন্য তীব্র গন্ধযুক্ত CH3 যুক্ত করা হয়, যাকে হচ্ছে এটার নাম হচ্ছে মারকেপটান যৌগ। ঠিক আছে, মারকেপটান যৌগ, মারকেপটান যৌগ। তাহলে দেখেন একটা গ্যাস সিলিন্ডার যখন লিক হয় তখন কি তীব্র পরিমাণে কি একটা বিচ্ছিরি গন্ধ আসে। বিচ্ছিরি গন্ধের কারণ কি, কারণ হচ্ছে আমরা যদি বুঝতে পারি যে ওই আমাদের কি গ্যাস সিলিন্ডারটা কি লিকেজ হচ্ছে বা কি আমাদের গ্যাস লিক হচ্ছে, এর কারণ হচ্ছে কি তখন ওই গ্যাস সিলিন্ডারের মধ্যে কি অ্যাড করা থাকে, মারকেপটান যৌগ। এই মারকেপটান যৌগের সংখ্যা হচ্ছে কি CH3SH। এরপরে দেখেন যেটা একটু আগে বলতেছিলাম যে এই যে আমরা একটু আগে এই যে ওয়াটার গ্যাস তারপর সংশ্লেষ গ্যাস বা কি প্রোডিউসার গ্যাসের কি সংকেত পড়ে আসছি। তো এই সংকেত পড়ে আসার পাশাপাশি এখানে যে প্রভাবকগুলো আছে এবং ব্যবহারগুলো আছে, এই ব্যবহারগুলো হচ্ছে আপনারা একটু ভালো করে পড়বেন। তাহলে দেখেন এই যে কোল গ্যাস, তাহলে কোল গ্যাস কি সংকেত হচ্ছে কি মিথেন থাকবে, মিথেনের সাথে কি মানে কোল গ্যাস হচ্ছে অনেকগুলা গ্যাসের কি একটা মিশ্রিত রূপ, সুতরাং এটা সংকেত কি আসার সম্ভাবনা নাই, কারণ কি সংকেত অনেক বড়, সংকেত আসবে না। তাহলে কি আসতে পারে, আসতে পারে কি এই যে ব্যবহার করা হয় কি জ্বালানি হিসেবে, তাপ ও আলু উৎপাদনে, ধাতু নিষ্কাশনে বা বিজারক রূপে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কি মিথেন CH4, তাহলে মিথেন কি থেকে প্রস্তুত করা হয়, এই যে বিটুমিনাস কয়লা থেকে উৎপন্ন গ্যাসীয় জ্বালানি। তাহলে এই কয়লাকে হচ্ছে আপনারা যদি জ্বালান তাহলে এই কয়লা থেকে কি আপনারা এই গ্যাসগুলো পাচ্ছেন। তাহলে কোল গ্যাস, মিথেন গ্যাস, ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস এবং প্রোডিউসার গ্যাস, সব গ্যাস কোথায় থেকে উৎপন্ন হচ্ছে, কয়লা থেকে উৎপন্ন হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমাদের নানি বা দাদিরা হচ্ছে একটা গল্প শোনাইতো, যে গল্প শোনাইতো তারা যখন হচ্ছে জমিতে গেছে
রাস্তা দিয়ে হাঁটতেছে তখন দেখতেছে ওই দূর থেকে কি একটা আলো আসতেছে, ঠিক আছে? আপনার বললেন না ভাইয়া আপনি তো হরর স্টোরি শোনাচ্ছেন, ভৌতিক গল্প বলতেছেন, এর পেছনে সাইন্টিফিক একটা রিজন আছে। তো যখন কি তখন দূর থেকে দেখতো যে একটা কি আগুনের দলার মতো কি একটা ভেসে মানে আসতেছে, তাদের দিকে আসতেছে বা হচ্ছে একটু উঠছে, তাহলে ওইটার কারণ হচ্ছে দেখেন, ওইটার কারণ কি এই যে ওইটার কারণ হচ্ছে কি ব্লু গ্যাস বা ওয়াটার গ্যাস, ঠিক আছে? ওইটা তখন কি হয় আমাদের যে ভূগর্ভস্থ যে কি আছে কয়লা আছে, তাহলে ভূগর্ভস্থ ওই কয়লা থেকে কি উৎপন্ন হয়, তখন ওইটা কি একটা গ্যাস প্রডিউস করে, তাহলে ওই গ্যাসটা হচ্ছে কি আমার এই যে ব্লু গ্যাস বা কি ওয়াটার গ্যাস। তখন ওয়াটার গ্যাসটা কি হয় বিস্ফোরিত হয়ে উপরে ওঠে বা ওইটাকে কি বলা যায় অনেক সময় কি সংমিশ্রিত অবস্থায় থাকে, তখন গ্রামের মানুষ তখন বলে ওই যে পেতনি আসতেছে বা ভূত আসতেছে, এরকম এরকম কিছু টাইপের একটা কুসংস্কার প্রথা প্রচলিত ছিল। বাট আপনারা তো এটা এখন জেনেই গেছেন যে কিসের কারণে, কারণটা হচ্ছে এই গ্যাসগুলার কারণে। এরপরে দেখেন যে আমরা বলছি যে ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাসের সংকেতটা হচ্ছে কি কার্বন মনোক্সাইডের সাথে কি থাকবে, শুধু হাইড্রোজেন থাকবে। এটা কিন্তু সবচেয়ে সিম্পল যে কার্বন মনোক্সাইড হাইড্রোজেন, এটা হচ্ছে কি ওয়াটার গ্যাস বা কি ব্লু গ্যাস। তাহলে এখানে হচ্ছে কি ব্যবহার করা হয়, ধাতু নিষ্কাশনে বিজারক রূপে মিথেন আর কি মিথানল উৎপাদনে, এইটা গুরুত্বপূর্ণ লাস্টের লাইনটা, মিথেন কি মিথানল উৎপাদনে ব্যবহার করা হয়। এরপরে দেখেন সংশ্লেষ গ্যাস, এই সংশ্লেষ গ্যাসের অপর নাম কি সিনথেটিক গ্যাস। তাহলে সিনথেটিক গ্যাসের এক্সাম্পল মানে সংকেত হচ্ছে কি কার্বন মনোক্সাইডের সাথে যখন 3 মোল কি হাইড্রোজেন থাকবে তখন থেকে কি বলতেছি সংশ্লেষ গ্যাস। তাহলে সংশ্লেষ গ্যাসের প্রভাবকটা কি নিকেল প্রভাবক থাকবে। আবার মিথেন গ্যাস উৎপাদনের সময় কি থাকবে নিকেল প্রভাবক থাকবে। এটা কি যখন বিটুমিনাস কয়লাকে কি আপনি দহন করবেন বা পোড়াবেন, বিটুমিনাসকে কি হিট দিলেন, হিট দিলে এই যে হিট মনে করেন এই যে হিট, তাহলে প্রভাবক হিসেবে কি নিকেল, তাহলে এখান থেকে উৎপন্ন হবে উৎপন্ন হচ্ছে কি মিথেন উৎপন্ন হচ্ছে। আবার এই নিকেল প্রভাবকের সাহায্যে উৎপন্ন হচ্ছে কি আপনার উৎপন্ন হচ্ছে কি সংশ্লেষ গ্যাস, বা এই মিথেন বাদ দিয়ে হচ্ছে কি আমরা যখন কার্বন মনোক্সাইড প্লাস কত কি লিখবো 3H2 লিখবো, তাহলে এইটা তখন কি আমার সংশ্লেষ গ্যাস। কত টেম্পারেচার লাগবে, টেম্পারেচার লাগবে 900 ডিগ্রি সেলসিয়াস, 900 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রভাবক হচ্ছে কি আমার নিকেল Ni। এটাই হচ্ছে কি আমাদের নরমাল বিক্রিয়া। তাহলে এই যে জাস্ট আপনারা এখান থেকে জাস্ট সংকেতগুলা পড়বেন, নামগুলা পড়বেন, অপর নাম আছে কিনা, আর এখান থেকে জাস্ট ব্যবহারটা একটু ভালো করে দেখবেন। এরপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে আপনাদের প্রশ্ন আসছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন। নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন একটা তো আসছেই প্রিভিয়াস, তাইলে এখান থেকে কি আমরা 3টা প্রশ্ন দেখতেছি। তাহলে প্রশ্ন কি, প্রশ্ন ছিল ইউরিয়ার কি সমৃদ্ধ সার, তাহলে ইউরিয়া কি সমৃদ্ধ সার, নাইট্রোজেন সমৃদ্ধ সার। আরেকটা প্রশ্ন আসছিল যে নাইট্রোজেনের পরিমাণ কত, ইউরিয়ায় নাইট্রোজেনের পরিমাণ কত, তাহলে পরিমাণ কত, শতকরা কত 46%। তাহলে ইউরিয়ায় কত শতাংশ নাইট্রোজেন আছে, 46% কি নাইট্রোজেন আছে। তাহলে ইউরিয়া কি সমৃদ্ধ সার, ইউরিয়া হচ্ছে কি নাইট্রোজেন সমৃদ্ধ সার। ইউরিয়া সংকেত কি, খুবই গুরুত্বপূর্ণ ইউরিয়া সংকেত। এই ইউরিয়া থেকে যত যা কিছু আছে সবকিছু কি ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন এই ইউরিয়ার প্রত্যেকটা লাইন, এখন আসতে পারে ইউরিয়া সংকেত কি, তাহলে সংকেত হচ্ছে NH2 CO NH2, এরকম আসতে পারে বা এরকম আসতে পারে, একই জিনিস। এই সংকেতটা কিন্তু ডিফারেন্ট ফর্মে আছে, এই ফর্মগুলো হচ্ছে আপনারা ভালো করে দেখবেন। তাহলে এইটাকে হচ্ছে আমরা কি বলতেছি, এটা হচ্ছে কি ইউরিয়া সংকেত। ইউরিয়া কি সমৃদ্ধ সার, নাইট্রোজেন সমৃদ্ধ সার। এখন দেখুন এই যে এখানে কি একটা বিক্রিয়াগুলো দেওয়া আছে যে কিভাবে হচ্ছে কি আমরা ইউরিয়া প্রস্তুত করলাম। তাহলে প্রথমে কি নাইট্রোজেন এবং কি হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করলো। তাহলে অ্যামোনিয়া গ্যাস এটা হচ্ছে কি হেবার প্রণালী, এটা হচ্ছে কি হেবার প্রণালীতে কি উৎপন্ন করছি আমরা, শিল্পক্ষেত্রে কি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয়, এবং অ্যামোনিয়া গ্যাস থেকে কার্বামেট, এবং কার্বামেট থেকে পরবর্তীতে কি ইউরিয়া উৎপন্ন করা হয়। তাহলে দেখেন আমরা বিক্রিয়াগুলো একটু দেখি, যে নাইট্রোজেনের সাথে কি আমার হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করলো। তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করলো। এখন এইখানে যে টেম্পারেচার, তারপর প্রেসার, তারপর হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবকগুলো আছে, প্রভাবকগুলো খুব গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি এটা হচ্ছে কি হেবার প্রণালী। এই পদ্ধতির নাম হচ্ছে কি হেবার প্রণালী বা হেবার পদ্ধতি বলতে পারি। হেবার প্রণালীতে